করছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। হাইওয়ের এই অংশটাকে তাই বলা হয় দ্য বিগ লোনলি। গত প্রায় 40 বছর ধরে কত যে একা পর্যটক, যারা হয়তো গাড়ি নিয়ে এই অঞ্চল পার হওয়ার চেষ্টা করেছে, রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে তার ইয়ত্তা নেই। স্থানীয় লোকেদের মধ্যে নানান তত্ত্ব রয়েছে এই রহস্যময় নিরুদ্দেশ নিয়ে। কেউ বলে ব্যাপারটা অলৌকিক, আবার কারোর মতে রাতের অন্ধকারে মরুভূমির একাকিত্ব এই মানুষগুলোর মনের ওপর চাপ সৃষ্টি করেছিল, যার জন্য তারা স্বেচ্ছায় মরুভূমির মধ্যে ঢুকে পড়ে আর পথ খুঁজে না পেয়ে সেখানেই চিরতরে হারিয়ে যায়। সত্যি কথা বলো হেনরি, আমি কি নিরাপদ? সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প মনের রং ধূসর। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 6 জুন 2021 সালে। বৈশালী দাশগুপ্ত নন্দীর জন্ম উত্তর 24 পরগনার সোদপুরে, বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা, নেশায় লেখিকা। তার একক গল্পগ্রন্থ নরকের দ্বার খোলা প্রথম প্রকাশিত হয়েছিল 2019 সালের বইমেলায় বিভা প্রকাশনী থেকে। এরপর বিভা থেকেই তিনে নেত্র এবং অরণ্যমন প্রকাশনী থেকে সাপদ ছাড়াও আরও বেশ কিছু সংকলনে তার গল্প প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে মনের রং ধূসর। লাভলক সিটি আমেরিকার নেভাডা রাজ্যের অন্তর্গত একটা ছোট্ট জায়গা, নামই শহর। আসলে ছবির মতো সুন্দর একটা নির্জন লোকালয়। মরুভূমির মধ্যে এক টুকরো প্রাণের স্পর্শ নিয়ে আলগোছে পড়ে রয়েছে শহরটা। দূর থেকে উঁকি দিয়ে আছে ধূসর উষর ন্যাড়া পাহাড়। ওদিকে তাকালেই মনে পড়ে যায় ছোটবেলায় দেখা দ্য হিলস হ্যাভ আইস ফিল্মের কথা। তবে ফিল্মের প্রসঙ্গ বাদ দিলেও দিনের বেলাতেও প্রায়ই রাস্তা দিয়ে অন্যমনস্ক অবস্থায় হেঁটে যেতে যেতে চমকে উঠতে হয়। হঠাৎ মনে হয় পুরো শহরে আমি একা। বাড়ি, ঘর, রাস্তা, গ্যাস স্টেশন, ডিপার্টমেন্টাল স্টোর সবই আছে, শুধু মানুষ নেই। তারপর খুব ভালো করে নজর করলে বোঝা যায় মানুষের অস্তিত্ব। সব মিলিয়ে 500 লোক বাস করে কিনা সন্দেহ হয় আমার। কে বলবে এখান থেকে মাত্রই কয়েক ঘন্টার দূরত্বে পৃথিবীর সবচেয়ে জাঁকজমকের জায়গাগুলোর মধ্যে অন্যতম লাস ভেগাস অবস্থিত। বলা হয় ভেগাস কখনো ঘুমোয় না, 24 ঘন্টা সেখানে চলছে হইচই, ফুর্তির ফোয়ারা। আর এখানে যতই সুন্দর হোক, একসময় ক্লান্ত লাগে। দুটো কথা বলার জন্য প্রাণটা আঁকুপাকু করে, কিন্তু কিছু করার নেই। যে সামান্য কজন প্রতিবেশী রয়েছেন তাদের কাউকে দেখে তেমন মিশুকে মনে হয়নি। যদিও আমি এখানে এসেছি মাত্রই কয়েকদিন হলো, তবু সকাল বিকেল রাস্তায় যে কজনকে চোখে পড়ে তাদের সঙ্গে গুড মর্নিং বা গুড ইভিনিং ছাড়া বিশেষ কথা হয়নি। আমার নাম জ্যানেট সিভারসন। আমি এখানে শখ করে আসিনি। নিউ ইয়র্ক ছেড়ে আসার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু এখানে আমাদের কোম্পানির একটা গ্যাস স্টেশন আছে। কিছুদিন আগে সেই গ্যাস স্টেশনের বহুদিনের ইনচার্জ লোকটি আচমকা নিরুদ্দেশ হয়ে যায়। যেটুকু জানতে পেরেছি, লোকটি সম্ভবত ড্রাগ এডিক্ট ছিল। কিছুদিন ধরেই নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল ওকে নিয়ে। নিরুদ্দেশ না হয়ে গেলে হয়তো ওকে বরখাস্ত করত কোম্পানি,
নিউ ইয়র্কে সদ্য জয়েন করা জুনিয়র কর্মচারী আমাকে ওর জায়গাতেই ভালো একটা স্যালারি হাইকের লোভ দেখিয়ে এখানে পাঠানোর প্রস্তাব দেওয়া হলো। অবশ্য মাইনে না বাড়ালেও আসতে আমাকে হতোই, বসের অনুরোধ মানেই আদেশ। স্থানীয় 2টি ছেলে মেয়ে আমার অধীনে কাজ করে। কাজ খুব একটা নেই, কিন্তু সারাদিন গ্যাস স্টেশন আগলে বসে থাকাটাই দায়িত্ব। সমস্যা কাজ নিয়ে নয়, সমস্যা হলো থাকার জায়গা নিয়ে। কোম্পানি থাকা খাওয়ার খরচ দেবে বটে, কিন্তু থাকার জায়গা খোঁজার দায়িত্ব পড়ল নিজের ওপর। আগের ইনচার্জ যেখানে থাকতো সেই জায়গাটা আমার কর্মক্ষেত্র থেকে বেশ দূরে, কিন্তু আমি চাইছিলাম লাভলকের ভেতরেই কোথাও থাকতে। অবশেষে গ্যাস স্টেশন থেকে মোটামুটি মিনিট 15 দূরত্বে পেলাম একটা বাড়ি, মানে পেইং গেস্ট আর কি। কোম্পানি থেকে পাওয়া আমার 2 সিটার গাড়িতে যাতায়াত করতে সুবিধেই হবে। বাড়িওয়ালা মিস্টার কার্ট গুডম্যান বৃদ্ধ মানুষ, 70 বছরের মতো বয়স হবে, কিন্তু এখনো বেশ শক্তপোক্ত গড়ন। অসুস্থ স্ত্রীর সঙ্গে থাকেন, ঝুট ঝামেলাহীন পরিবার। নিজেদের বাড়ির একটা অংশে আমাকে পেইং গেস্ট রাখতে রাজি হওয়ায় আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার মনে হলো ওরও টাকার দরকার ছিল। সে যাই হোক, অবশেষে যে থাকার জায়গা জুটেছে এতেই আমি আনন্দিত। যে কদিনে বাড়িতে আছি মিস্টার আর মিসেস গুডম্যানের আতিথ্যে আমি সন্তুষ্ট। যদিও মিসেস গুডম্যানের সঙ্গে খুব বেশি কথা হয়নি, যা কিছু বলার মিস্টার গুডম্যানই বলেছেন। আমি আসার পর একদিনই স্বামী বাড়িতে ছিলেন না বলে আমাকে ব্রেকফাস্ট দিতে এসেছিলেন বৃদ্ধা। বৃদ্ধা অসুস্থ হলেও বেশ আধুনিকা। ঘরের মধ্যেও এতখানি মেকআপ করে রয়েছেন দেখে কেমন যেন লেগেছিল আমার। তাছাড়া ফুল স্লিভ লং গাউনে ওকে অনেকটা রূপকথার স্নো হোয়াইটের সৎমার মতো দেখাচ্ছিল। পরে অবশ্য ভাবলাম, বয়স বেড়ে গেলেও নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে অন্যায় তো কিছু নেই। সেদিনের পর আর দেখিনি ওকে। অসুস্থ মানুষ, ঘর থেকে বেরোন না একেবারে। মিস্টার গুডম্যানের কাছেই শুনেছি সারাদিনই প্রায় শুয়ে বসে কাটে তাঁর স্ত্রীর। ঘরের মধ্যেই সামান্য কাজকর্ম করেন, কাজেই আমিও কখনোই আগ বাড়িয়ে বিরক্ত করতে চাইনি। মিস্টার গুডম্যান প্রথম দিনই আমাকে বলে দিয়েছিলেন আমি যেন ওকে কার্ট বলেই ডাকি। আমারও সেটাই সুবিধাজনক মনে হয়েছে। মাঝে মাঝে মনে হয় ওদের বাড়িতে কোনো শিশু থাকলে বোধহয় ভালো হতো, অন্তত এই অসহ্য নীরবতা থেকে রেহাই পাওয়া যেত। যদিও ওদের স্বামী স্ত্রীর কথাবার্তা কানে আসে, সকাল সন্ধে রেডিও চলে ঘরে, দুজনের খুনসুটি হাসি ঠাট্টার শব্দ কানে আসে, কিন্তু আমাকে ওরা কখনো ঘরে ডাকেননি। তাই ইচ্ছে করলেও ওদের আড্ডায় যোগ দিতে পারি না। মোটের ওপর আমার নতুন বাসস্থানে আমি মোটামুটি মানিয়েই নিয়েছি। দেখতে দেখতে লাভলকে আমার প্রথম সপ্তাহান্ত এসে গেল। শুক্রবার রাত থেকেই মনটা খারাপ হতে শুরু করেছিল। শনিবার বিকেল হতে না হতে আমার প্রায় কান্না পেতে লাগলো। নিউ ইয়র্কে এখন আমার বন্ধুরা নির্ঘাত কোনো পাবে গিয়ে হার্ড রক বা মেটালের উদ্দাম বাজনার সঙ্গে কোমর দোলাচ্ছে, আর আমি এখানে একা একা বসে আছি। এখানেও পাব নেই তা নয়, এখানকার ছেলেমেয়েরাও সেখানে আনন্দ করছে নিশ্চয়ই, কিন্তু বন্ধুদের ছাড়া একা একা সেখানে যাওয়ার ইচ্ছেটুকু হচ্ছিল না। যদিও আমি মাত্রই 23 বছরের একটি মেয়ে, দেখতে শুনতে খুব খারাপ নই, তাই পাবে গেলে বন্ধু জুটতে কিন্তু সময় লাগবে না। তবু নতুন বলেই হয়তো একটু বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। স্বভাবের দিক থেকে আমি লাজুক প্রকৃতির। গতকাল থেকে এখানকার অনেককে আমাদের গ্যাস স্টেশন থেকে গাড়িতে গ্যাস মজুত করে রওনা হতে দেখেছি। স্টেশনে কাজ করা ছেলেটিকে জিজ্ঞেস করে জেনেছি এখানকার অনেক লোকই সপ্তাহান্তে লাস ভেগাস চলে যায়, 1-2 দিন আনন্দ করে ফেরে। কাজে শনি রবিবারগুলোতে মানুষের আনাগোনা থাকে আরও কম। সন্ধ্যের দিকে জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম সাধারণ দিনে লোকের যাতায়াত যেটুকু থাকে আজ তাও নেই।
শনিবারের রাতটা নষ্ট করতে ইচ্ছে করছিল না। পরদিন রবিবার আবার আমার নাইট ডিউটি। মাত্র 3 জন স্টাফ গ্যাস স্টেশনে, কাজেই নিজেদের মধ্যেই বোঝাপড়া করে ডিউটি ভাগ করে নিতে হয়। তার মধ্যেও আমি যেহেতু মাইনেটা ওদের চেয়ে বেশি পাই, পদাধিকারেও আমি বড়, তাই দায়িত্ব আমাকেই নিতে হয় বেশি। আজ রাতটা আমি ছুটি নিয়েছি। পল আর রেন, আমার স্টেশনের 2 সহকর্মী, সম্ভবত রবিবার রাতটা নিজেদের মতো করে উপভোগ করতে চায়, তাই প্রস্তাবটা ওদেরই ছিল। আমি না থাকতে অবশ্য আজ রাতটা ওদের মন্দ কাটবে না। এখানকার গ্যাস স্টেশনে রাতের দিকে কাস্টমার প্রায় আসে না বললেই হয়। মাঝে মাঝে 1-2 যা আসে, তাও ভেগাসের যাত্রী। মাঝ রাস্তায় গ্যাসোলিন ভরে আবার রওনা হয়ে যায় গন্তব্যের দিকে, তাই রাতে কাজ খুব একটা থাকে না। পল আর রেনকে ওদের নিজেদের মতো সময় কাটাতে বা খুনসুটি করতে দেখলে আমার বুকের মধ্যে যে কখনো বেহালা বাজে না তা নয়। ওরা 17-18 ঠিকই, আমিও তো বৃদ্ধ নই। একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার পাশ থেকে সরে এলাম। সেপ্টেম্বর মাস, নিউ ইয়র্কে শীত পড়ার তোড়জোড় শুরু হয়ে গেছে, কিন্তু এখানে বেশ আরামদায়ক আবহাওয়া। তাই আমার প্রিয় গায়কের গাওয়া প্রিয় গানটা শুনতে ইচ্ছে করলো আবার। আরাম কেদারায় গা ঢেলে দিয়েছি, আচমকা একটা বেহাড়া শব্দে মৌতাত ভেঙে গেল। একটা বিশ্রী খ্যাঁচ খ্যাঁচ শব্দ, কোনো অমসৃণ জায়গায় শক্ত কিছু দিয়ে ঘষলে যেমন হয়, অনেকটা সেরকম। আমি উঠে গানটা বন্ধ করে দিলাম ভালো করে বোঝার জন্য, আর তক্ষুনি বুঝেও গেলাম ওটা রেডিওর শব্দ। কার্টের ঘরে সকাল বিকেল চলতে থাকা রেডিওটা সঠিক স্টেশন খুঁজে না পেয়ে বিশ্রী শব্দ করে চলেছে। হঠাৎ এরকম প্রচণ্ড জোরে রেডিও চালানোর কারণ বুঝতে পারলাম না, তবে অপেক্ষা করতে লাগলাম শব্দটা কমার। প্রায় 10 মিনিট পরেও শব্দটা কমলো তো নাই, বরং আমার মাথায় একটা অসহনীয় অনুভূতি সঞ্চার করতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে উঠে পড়লাম। আমার ঘর আর ওদের ঘরের মাঝখানে দেওয়ালের ব্যবধান। ওদের ঘরে যেতে হলে ভেতর দিয়ে যাওয়ার কোনো পথ নেই, বাড়ির বাইরের লন হয়ে যেতে হয়। আমি ঘরের দরজা ভেজিয়ে লনে পা রাখলাম। আর কিছুক্ষণ এই শব্দ শুনতে হলে আমি উন্মাদ হয়ে যাব। কার্টের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, সেটাই আশা করেছিলাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করে ডোরবেল বাজালাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কেউ দরজা খুলল না দেখে আবার বেল বাজালাম, কিন্তু নিজেই বুঝতে পারছিলাম এরকম ভয়ঙ্কর আওয়াজের মধ্যে কারোর ডোরবেলের আওয়াজ শুনতে পাওয়ার কথা নয়। আবার কয়েক মিনিট দাঁড়িয়ে এবার পায়ে পায়ে চলে এলাম ওদের জানলার সামনে। কাচের জানলা আষ্টে পৃষ্ঠে বন্ধ, ভেতরে পর্দা টানা, কিন্তু পর্দার পাশে সরু এক ফালি জায়গা রয়ে গেছে যেখানটা পর্দা আবৃত করতে পারেনি। আমি জানতাম যা করতে চলেছি তা অন্যায়, কিন্তু মনকে প্রবোধ দিলাম এই বলে যে 2 জন বৃদ্ধ বৃদ্ধা ডোরবেলের শব্দে দরজা না খুললে 911-এ ফোন করার আগে আমার যা করণীয় আমি তাই করছি। জানলার কাছে একটা হাতের ভর রেখে এক চোখ পর্দার ফাঁকা অংশ দিয়ে চালিয়ে দিলাম। ঘরের ভেতরে একটা মাত্র কম পাওয়ারের আলো জ্বলছে, তাহলেও ঘরের ভেতরটা মোটামুটি স্পষ্টভাবেই দৃশ্যমান। জীবনে আমি এত অবাক হইনি যতটা এখন হলাম। দেখলাম রেডিওটা ওই রকম অদ্ভুত গাঁক গাঁক শব্দে চলছে, আর কার্ট সেই রেডিওর সামনে হাসি হাসি মুখে হৃষ্ট চিত্তে নাচ করছে।
তার হাতের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে যেন তার দুহাতের মধ্যে সে কোনো নৃত্য সঙ্গিনীকে ধরে রয়েছে। অদ্ভুতভাবে থেমে থেমে বল ডান্সের পোজে নেচে চলেছে কার্ট। মনেই হচ্ছে না রেডিওর ওই কর্ণ বিদারক প্রবল নিনাদে তার কোনো অসুবিধে হচ্ছে, বরং সে যেভাবে নাচছে তাতে মনে হচ্ছে কোনো অসাধারণ সুন্দর সঙ্গীত পরিবেশিত হচ্ছে সেখানে। এই দৃশ্য আমার মধ্যে এক ধরনের বিবমিশা সৃষ্টি করল। শিরদাঁড়া দিয়ে একটা শিরশিরানি অনুভব করতে পারছি আমি। চলেই আসছিলাম, শেষবারের মতো একবার তাকালাম ঘরের ভেতরে। রেডিওর ঠিক সম্মুখে, যেখানে কার্ট সেই অলৌকিক নাচে মত্ত, ঠিক তার পিছনে একটা উঁচু চেয়ারে পিছন ফিরে বসে কার্টের স্ত্রী হুইটনি। এখান থেকে তার এক মাথা সোনালি চুল দেখা যাচ্ছে। এক স্বাদকচিত নির্লিপ্ততায় সে তার স্বামীর এই গা শিরশির করা উন্মাদ নৃত্যকে সম্পূর্ণ তুচ্ছ করে পিছনে ফিরে বসে রয়েছে। মহিলার প্রতিবাদের ধরনটা আমার ভালো লাগলো। এরকম স্বামীর সঙ্গে থাকতে বাধ্য হলে একজন বৃদ্ধার এই সামান্য প্রতিবাদটুকু ছাড়ার উপায় কি? পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে না খুলতেই মনে পড়ে গেল কাল রাতে কার্টের জানলা দিয়ে দেখা দৃশ্যের কথা। আজ কার্টের মুখোমুখি হতেও অস্বস্তি হবে, তবু নিজেকে শক্ত রাখতে হবে। দরজা খুলে লনের ঘাসে পা রাখতেই গরম গরম কফি হাতে সামনে এসে দাঁড়ালো কার্ট। মুখে কান এঁটো করা হাসি। আজ ওকে দেখে মনে হচ্ছে কাল রাতে যা দেখেছি সব ভুল। কফিতে চুমুক দিতে দিতে লনে রাখা টি টেবিলের পাশের চেয়ারে গিয়ে বসলাম। কার্টও বসলো পাশে। সকালের এই সময়টা বেশ ভালো লাগে। ঝলমলে সূর্যের আলো সরাসরি এসে পড়ে লনের ঘাসের ওপর। একটু দূরে লন মোয়ারটা রাখা, এর মধ্যেই কার্ট সেসব সেরে এসেছে। নানা ধরনের কথা হতে লাগলো আমাদের মধ্যে। আমার বাড়িতে কে কে আছে, ছোটবেলা কোথায় কেটেছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, আরও অনেক কথা জিজ্ঞেস করছিল কার্ট। ওর সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল কাল রাতে কার্টের আচরণের পিছনে কোনো দুঃখজনক কারণ থাকতে পারে। মানুষের জীবনে তো কত রহস্যই থাকে। হয়তো একাকিত্ব থেকেই তার এ ধরনের সাময়িক অপ্রকৃতিস্ততা, অথবা গতকাল হয়তো কার্টের মদ্যপানের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল। এসব ক্ষেত্রে মানুষ কত যে অদ্ভুত আচরণ করতে পারে তার সাক্ষী তো আমি নিজেই। একবার অতিরিক্ত পানের পর আমি প্রায় 3 ঘন্টা নিউ জার্সির রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম নিজের অ্যাপার্টমেন্ট খুঁজে না পেয়ে। শেষ পর্যন্ত রাস্তার পাশে বসে তুমুল কান্নাকাটি জুড়ে দেওয়ার পর পুলিশ আমাকে উদ্ধার করে। পরদিন হুঁশ ফিরলে অ্যাপার্টমেন্টে ফিরেছিলাম। যে অফিসার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন তিনি পরদিন মজা করে গল্প করেছিলেন আমি ওকে কিভাবে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলাম। ঘটনাটা মনে পড়তেই নতুন করে লজ্জা পেলাম। সেই অফিসারের মুখটা মনে পড়ল। বেশ সুপুরুষ ছিলেন বটে। পরেও 1-2বার দেখা হয়েছে। নিউ জার্সিতে থাকলে গল্পটা এগোতেও পারত, কিন্তু একটা দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে আমার বুকে কাল রাত থেকে জমে থাকা অস্বস্তিটা হালকা হয়ে গেল। কার্ট বেশ মজার মানুষ। নিজেরও হুইটনির প্রেম আর বিয়ের নানা গল্প রসিয়ে বলছিল। শুনতে শুনতে উঠতে ইচ্ছেই করছিল না, কিন্তু কিছু করার নেই। ঘড়ির কাঁটা ছুটছে, বেরোতে হবে। কাজেই কার্টের কাছে ক্ষমা চেয়ে উঠে পড়তে হলো। ঘরের দিকেই যাচ্ছিলাম, তখনই পিছন থেকে ডাকলো কার্ট,
জ্যানেট, তোমার একটা জিনিস আমার কাছে আছে, এটা নিয়ে যাও। আমি কৌতূহলের সঙ্গে পিছনে ফিরে স্থির হয়ে গেলাম। একটা ওয়াইন গ্লাস। কার্ট উঠে দাঁড়িয়ে পকেট থেকে বের করে আমার দিকে বাড়িয়ে ধরেছে। গতকাল রাতে যখন কার্টের জানলা দিয়ে উঁকি মেরেছিলাম, তখনও ওটা আমার হাতেই ধরা ছিল। কখন যে হাত থেকে লনের ঘাসের উপরে পড়ে গেছে বুঝতে পারিনি। ঘাসে পড়ায় শব্দও পাইনি কোনো। এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে ওটার কথা পরেও মনে পড়েনি। আজ সকালে লন মোয়ার চালানোর সময় কার্ট হয়তো ওটা পেয়েছে। আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না। ছোরের মতো মুখ করে হাত বাড়িয়ে নিলাম ওটা। দেখলাম কার্ট কঠিন মুখে আমার দিকে তাকিয়ে আছে। একটু আগের হাসি তার মুখ থেকে উধাও। ঘরে ফিরতে ফিরতে মনে হলো কার্ট কি করে জানলো গ্লাসটা আমারই। খুব সাধারণ একটা ওয়াইন গ্লাস, ঘরে ঘরে দেখা যায়। তাহলে কি ও কাল আমাকে দেখেছে? পরক্ষণেই মনে হলো এই বাড়িতে লোক বলতে আছি তো আমি আর গুডম্যানরা, তাই ওরা না হলে যে আমি, এটা বোঝার জন্য কোনো গোয়েন্দা হওয়ার দরকার হয় না। কিন্তু গ্লাসটার ওখানে পৌঁছানো সম্পর্কে কার্ট কি ভাবছে সেটা জানতে খুব ইচ্ছে করছিল। রবিবার সারা দিন রাত কেটে গেল গ্যাস স্টেশনে বসে। দুপুরের দিকে পল আর রেন চলে গেলে আমি একাই রইলাম। শুক্র শনিবার লাভলক থেকে যারা ভেগাসে চলে গিয়েছিল তারা আস্তে আস্তে আবার ফিরছে। রাতে একটাই মাত্র গাড়ি এলো গ্যাসোলিন ভরতে। গাড়িটার ক্যাটক্যাটে সবুজ রংটার জন্য আমার দৃষ্টি আকর্ষণ করল। যে লোকটা গাড়িটা চালিয়ে নিয়ে এলো তার বয়স 30 বা 50 যা কিছু হতে পারে। এক মুখ দাড়ি গোঁফ, চোখে রঙিন কাচের চশমা, মাথায় চ্যাপ্টা ধরনের লাল টুপি যার পোশাকি নাম নিউজ বয় ক্যাপ। গাড়িটা বেশ পুরনো মডেলের, অন্তত নিউ ইয়র্ক বা নিউ জার্সির রাস্তায় তেমন চোখে পড়েছে বলে মনে করতে পারলাম না। লোকটা কার্ড পাঞ্চ করে গ্যাস ভরে পাম্পের ভেতরে স্টোরে এলো বিয়ার কিনতে, তাই এত ভালো করে দেখার সুযোগ পেলাম। বিয়ার কিনে আমাকে $5 4টে নোট দিতে আমি দেখলাম একটা নোটে বিশ্রী কালো দাগ। কেন যেন দেখেই মনে হলো ওটা শুকনো রক্তের দাগ। নাও হতে পারে অবশ্য, তবু ওটা পাল্টে দিতে বললাম। বিনা বাক্য ব্যয়ে লোকটা অন্য একটা নোট বদলে দিল। তারপর আমার গুড নাইট স্যারের উত্তরে কোনো কথা না বলে বেরিয়ে গেল। আমার একটু বিরক্ত লাগলো, আবার এসব কারণেই লোকটা আর গাড়িটার কথা মনেও থেকে গেল। পরদিন সকালে বাড়ি ফেরার পথে টুকটাক দু একটা জিনিস কিনতে ডিপার্টমেন্টাল স্টোর গেলাম। স্টোরটা হাইওয়ের ওপাশে। হাইওয়ের এপাশে লাভলকের মূল লোকালয়, আর রাস্তার ঠিক উল্টো দিকেই মরুভূমির দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি। দূরে ন্যাড়া পাহাড় আর হাইওয়ে ধার দিয়ে ক্যাকটাসের ঝাড়। শোনা যায় নেভাডার এই মরুভূমির কোনো কোনো এমন অংশ রয়েছে যেখানে ঘটনাক্রমে পৌঁছে গেলে মানুষের পক্ষে আর ফেরা সম্ভব হয় না। গ্রেট বেসিন মরুভূমির সেই সব জায়গার রহস্য আজও রহস্য থেকে গেছে। স্টোরে ঢোকার মুখেই একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ওপরের হুটারটা বিচিত্র রঙের আলো বিচ্ছুরণ করতে করতে ঘুরে চলেছে। বেশ কিছু লোকের জটলা গাড়িটা ঘিরে। আমিও কৌতূহলী হয়ে পড়লাম।
যে কদিন এখানে আছি পুলিশের পেট্রোল খুব কমই চোখে পড়েছে। হাইওয়ের ওপরে হয়তো তাও দু একটা দেখা যায়, লাভলকের ভেতরে দেখাই যায় না। নিউ ইয়র্কের মতো পুলিশ এখানে ততটা সক্রিয় নয়, হয়তো জনসংখ্যাও সেই অনুপাতে অপরাধ কম বলেই। আমি এগিয়ে গিয়ে ভিড়ের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম একজন অফিসার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সামনে দাঁড়ানো একটি মেয়েকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মেয়েটি খুব উত্তেজিত হয়ে হাত পা নেড়ে যা বলল তাতে বুঝলাম মরুভূমির ভেতরের অংশে আবার একটা গাড়ি পাওয়া গেছে। এই গাড়ির মালিক কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন। তন্ন তন্ন করে খুঁজেও এতদিন তার কোনো চিহ্ন মেলেনি। এমনকি যেখানে আজ গাড়িটা পাওয়া গেছে সেখানেও তখন কিছুই ছিল না, অথচ আজকে কোথা থেকে ওটা চলে এলো সেটাই ধাঁধা। এই ঘটনায় প্রথম নয়, এর আগেও এই হাইওয়ে দিয়ে চলাচল করা গাড়ির ড্রাইভারদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। কোনোবারই তাদের জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি, যেন কর্পূরের মতোই উবে গেছে মানুষগুলো। এটা আমার কাছে নতুন তথ্য। লাভলকে আসার আগে বা পরে এই ঘটনা সম্পর্কে আমাকে কেউ জানায়নি। আমার ভুরু কুঁচকে উঠল। কোথায় যেতে পারে মানুষগুলো? আমি স্টোরে ঢুকে পড়লাম। সেখানেও দেখলাম কর্মচারীদের মধ্যে এইসবই আলোচনা হচ্ছে। আমার কাজ সেরে বেরোতে মিনিট 20 সময় লাগলো। বেরিয়ে দেখলাম ভিড়টা কিছুটা হালকা হয়ে গেছে, হয়তো পুলিশই জনতাকে সরিয়ে দিয়েছে ওখান থেকে। তবু কয়েকজন অত্যুৎসাহী দূরত্ব বজায় রেখে চোখ রাখছে ঘটনাক্রমের দিকে। গাড়িটাকে ঘিরে তখন অন্তত 5-7 জন পুলিশকর্মী দাঁড়িয়ে। হয়তো এ মুহূর্তে মরুভূমির মধ্যে থেকে ওই পরিত্যক্ত গাড়িটা তুলে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। আমি চলেই যাচ্ছিলাম, পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বরে ফিরে তাকালাম। জ্যানেট না? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! হেনরি, তুমি এখানে? আমাকে আসলে একটা বিশেষ টিমের সদস্য করে এখানে পাঠানো হয়েছে, কিন্তু তুমি এখানে কি করছো? কোম্পানির একটা গ্যাস স্টেশন আছে। কিছুদিন আগে সেই গ্যাস স্টেশনের ইনচার্জ লোকটি আচমকা নিরুদ্দেশ, বোধহয় ড্রাগ অ্যাডিক্ট ছিল। আমি সদ্য জয়েন করা জুনিয়র কর্মচারী, দিল আমায় পাঠিয়ে। সে কি? তো তুমি এখানে আছো কোথায়, আর তোমার নাম্বারটা? আমি নাম্বার দিলাম। হেনরি ডিউটিতে আছে বলে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারল না, তবে আমাকে কথা দিল খুব তাড়াতাড়ি আমাকে ফোন করবে। রাস্তার ওপারে দাঁড় করানো নিজের গাড়িতে ফেরার সময় আমি হাঁটছিলাম না, আমি নাচছিলাম। দিনগুলো আগের মতোই একঘেয়ে ক্লান্তিকর ভাবে কেটে যাচ্ছিল। এর মধ্যে আর বলার মতো কোনো ঘটনা ঘটেনি। সবুজ গাড়িওয়ালা লোকটাকে আর দেখতে পাইনি। হেনরিও ফোন করেনি। কি জানি, হয়তো কথার কথা বলেছিল, হয়তো ভুলেই গেছে। এইভাবে এসে গেল আরো একটা সপ্তাহান্ত। শুক্রবার দুপুরে ফোনটা এলো আমার কাছে। অচেনা নাম্বার, কিন্তু ফোনটা রিসিভ করতেই যে কণ্ঠস্বরটা কানে এলো সেটা অচেনা নয়। হাই জ্যানেট, বিরক্ত করলাম না তো? না না, বলো কি খবর? আজ সন্ধ্যাবেলায় ফাঁকা আছো? তাহলে একটা কফি শপে বসা যায়। আমি? না মানে এখানে আমি আর তুমি দুজনে দুজনের পরিচিত, এছাড়া তো তেমন কাউকে। সন্ধ্যে 7টা, স্টারবাকস? বিকেলের আগেই বাড়িতে ফিরে এলাম। বলতে গেলে ঠিক সে অর্থে না হলেও হেনরির সঙ্গে আমার প্রথম ডেট। সাজগোজে একটু তো বিশেষত্ব আনতেই হবে। গত বছর ক্রিসমাসে কেনা লিটল রেড ড্রেসটা অনেক দিন পরে বের করলাম। ওটার সঙ্গে ম্যাচিং জুতো, হ্যান্ডব্যাগ সব রয়েছে। বেশি মেকআপ আমার পছন্দ নয়, তাই ওতে সময় নষ্ট হবে না। মনটা খুশি খুশি ছিল।
মিউজিক সিস্টেমে লো ভলিউমে একটা প্রেমের গান চালিয়ে রেডি হয়ে নিলাম। এখান থেকে গাড়িতে স্টারবাকস যেতে খুব বেশি হলে 15-20 মিনিট সময় লাগবে। পুরোপুরি তৈরি হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:30। আরো 10 মিনিট পরে বেরোবো। প্রথম দিনই মেয়েদের আগে গিয়ে অপেক্ষা করা ভালো দেখায় না। হেনরি আমাকে অত্যুৎসাহী গায়ে পড়া মনে করতে পারে, তাই 7টা বাজার আগে কিছুতেই যাব না। এদিকে আমার হৃৎপিণ্ড ঘড়ির কাঁটাকে বহু দূরে পিছনে ফেলে দৌড়চ্ছে, যেন হাঁপড় ওঠানামা করছে বুকের ভেতরে। স্থির হয়ে বসে থাকতে পারছি না, হাতের পাতা ঘেমে যাচ্ছে। দূর চাই, রাগ হলো নিজের উপর। হঠাৎ মনে পড়লো কার্টের কাছে আমার কিছু টাকা পাওনা আছে। প্রতি সপ্তাহের শুরুতেই ওকে টাকা দেওয়ার কথা। এ সপ্তাহেও তাই দিয়েছি, কিন্তু এ সপ্তাহে আমার বড় নোটের চেঞ্জ হিসেবে যে টাকাটা কার্টকে আমাকে দিতে হতো তা তখন ওর কাছে ছিল না। আমি বলেছিলাম পরে দিতে, তারপর কার্ট দেয়নি। আমিও লজ্জায় চাইতে পারিনি, কিন্তু কতদিন আর লজ্জা করব। মনটা অন্যদিকে ঘোরানোর জন্য সেই টাকাটা আনতে চললাম কার্টের কাছে। দরজায় বেল বাজানোর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলল হুইটনি। ঘরের ভেতরটা অন্ধকার, তার মধ্যে ওর পরিপাটি মেকআপ, নকল আইল্যাশ সবই দেখতে পেলাম। জানি না কেন মহিলাকে দেখলে আমার একটা অস্বস্তি হয়। এই নিয়ে দ্বিতীয়বার ওকে মুখোমুখি দেখছি। এবারেও প্রথমবারের মতোই অস্বস্তির অনুভূতি হলো। নির্লিপ্ত চোখ দুটো দিয়ে আমার মুখের দিকে তাকালো হুইটনি। আমি আমতা আমতা করে বললাম, কার্ট আছে? দুপাশে মাথা নেড়ে হুইটনি জানালো কার্ট বাড়িতে নেই। আমি হাত কচলে বলার চেষ্টা করলাম, আচ্ছা, আসলে আমি কার্টের কাছে কিছু টাকা পেতাম। হুইটনি কিছু না বলে ভেতরে চলে গেল। নিজের ওপর বেজায় রাগ হচ্ছে আমার। নিজের টাকা, সেটা চাইতে মুখ দিয়ে কথা সরছে না, যেন আমি টাকা ধার চাইতে এসেছি। জীবনে অনেকবারই এরকম অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে নিজের এই লাজুক স্বভাবের জন্য। এমন সময় ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো হুইটনি। ওর হাতে ভাঁজ করা কয়েকটা নোট আমার হাতে গুঁজে দিয়ে প্রায় মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আমার দেরি হয়ে যাচ্ছিল। ঘরে ফিরে হ্যান্ডব্যাগে টাকাটা ঢুকিয়ে দরজা লক করে বেরিয়ে পড়লাম। আমার হৃৎপিণ্ড আবার দৌড়তে শুরু করেছে। লাভলকে স্টারবাকসের বাইরে ছোট ছোট চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের পর সেখানে বসে আলোয় ঝলমলে লাভলককে দেখতে ভারী ভালো লাগছিল। যদিও এখনো অন্ধকার হয়নি, তবু পরিবেশটা খুব উপভোগ করছিলাম। নিউ ইয়র্কের মতো এখানে স্টারবাকসে মার্কাটারই ভিড় নেই, তবু শুক্রবার বলেই হয়তো অন্য দিনের তুলনায় লোকজনের উপস্থিতি ছিল। আমি আর হেনরি একটা টেবিলে মুখোমুখি বসে গল্প করছিলাম। রাস্তার উল্টো দিকের ক্যাসিনোর নিয়ন সাইনবোর্ডের আলো ঘুরে ফিরে এসে পড়ছিল হেনরির মুখে। আমি এসে পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগেই ও এসে গিয়েছিল। আমি আসতেই হাতের ইশারায় ডেকে নিল এখানে। তারপর 2 মাগ কফি আর স্যান্ডউইচ নিয়ে কথা শুরু হলো। প্রথম দিকে খুব সাধারণ কথাবার্তা চলছিল। তারপর আমি হেনরির লাভলকে আসার কারণ জিজ্ঞেস করতে ও একটু গম্ভীর হয়ে গেল। আমি ভাবলাম ও বলতে চায় না। পুলিশ ডিপার্টমেন্টের অনেক গোপন ব্যাপার থাকতে পারে যা হয়তো বলা সম্ভব না। তাই আমি ওর কাছে ক্ষমা চেয়ে বললাম ও ইচ্ছে করলে নাও বলতে পারে। হেনরি ব্যস্ত হয়ে বলল, আরে না না, তোমাকে বলতে অসুবিধে নেই। আসলে ভাবছি কোথা থেকে শুরু করব। সেটা স্থির করতেই বোধহয় হেনরি বেশ খানিকক্ষণ চুপ করে রইল। কফির মাগে লম্বা লম্বা চুমুক দিতে থাকলো। আমি ওকে ভাবার সময় দিলাম।
উল্টো দিকের ক্যাসিনো থেকে 22-25-এর গোটা চারেক ছেলের একটা দল বেরিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করতে করতে আমাদের পাশ দিয়ে চলে গেল। হয়তো জীবনে প্রথমবার জুয়া খেলে বড় রকমের টাকা জিতেছে ওরা। তার পাশেই ম্যাকডোনাল্ডস। এখান থেকে রাস্তার পাশে বসানো ক্লাউন স্ট্যাচুটা পরিষ্কার দেখা যাচ্ছে। রাত 8টা বাজে। বাইরের আলো নিভে আসছে। লাভলকের আলোর বৃত্তের বাইরে তাকালে দেখা যাচ্ছে মরুভূমি তার রহস্যকে অন্ধকারের চাদরে আড়াল করে ঘাপটি মেরে বসে আছে। মাঝে মাঝে হাইওয়ের উপর দিয়ে প্রচণ্ড বেগে এক একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে। হেনরি এবার মুখ খুলল। এই যে হাইওয়েটা দেখছো, এর পোশাকি নাম হলো ইন্টারস্টেট 80, যেটা লোকের মুখে I-80 বলে পরিচিত। নিউ জার্সি থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত প্রায় 2902 মাইল লম্বা এই হাইওয়ে আমেরিকার সবচেয়ে গর্বের হাইওয়ে প্রজেক্টগুলোর মধ্যে একটা। এর যে অংশটা নেভাডা রাজ্যের উত্তরাংশের মধ্যে দিয়ে বিস্তৃত, তার মাঝে মাঝে এই লাভলকের মতো দু একটা ছোটখাটো লোকালয় ছাড়া বাকি প্রায় পুরোটাই জনমানবহীন মরুভূমি। হাইওয়ের এই অংশটাকে তাই বলা হয় দ্য বিগ লোনলি। গত প্রায় 40 বছর ধরে কত যে একা পর্যটক, যারা হয়তো গাড়ি নিয়ে এই অঞ্চল পার হওয়ার চেষ্টা করেছে, রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে তার ইয়ত্তা নেই। স্থানীয় লোকেদের মধ্যে নানান তত্ত্ব রয়েছে এই রহস্যময় নিরুদ্দেশ নিয়ে। কেউ বলে ব্যাপারটা অলৌকিক, আবার কারোর মতে রাতের অন্ধকারে মরুভূমির একাকিত্ব এই মানুষগুলোর মনের ওপর চাপ সৃষ্টি করেছিল, যার জন্য তারা স্বেচ্ছায় মরুভূমির মধ্যে ঢুকে পড়ে আর পথ খুঁজে না পেয়ে সেখানেই চিরতরে হারিয়ে যায়। অলৌকিক তত্ত্ব পুলিশ মানে না, তবে দ্বিতীয় তত্ত্বটাও মানার পথে কিছু বাধা আছে। আমি তোমাকে কয়েকটা ঘটনা বলছি, তাহলেই তুমি বুঝতে পারবে। হেনরি স্যান্ডউইচে কামড় বসালো। আমার চোখের সামনে ভেসে উঠছিল সেই সব হতভাগ্য মানুষগুলোর কাল্পনিক ছবি, যাদের জীবন্ত গিলে নিয়েছে এই হাইওয়ে। দূরে এগিয়ে যাওয়া হাইওয়ের অন্ধকারে ডুবে থাকা অংশের দিকে তাকিয়ে গাটা কেমন ছমছম করে উঠল। প্রথম যে নিরুদ্দেশের কেসটা নথিভুক্ত হয় সেটা আজ থেকে 40 বছর আগে। 1978 সালের 21শে সেপ্টেম্বর 73 বছর বয়সী ন্যান ডিকসন ক্যালিফোর্নিয়া থেকে নেভাডা আসছিলেন ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে। তিনি কোনোদিনই তার গন্তব্যে পৌঁছননি। তুমি হয়তো শুনলে ভয় পাবে, ন্যানের শেষ চিহ্ন যেটা পাওয়া গিয়েছিল তা হলো লাভলকের গ্যাস স্টেশন থেকে গ্যাসোলিন কেনার ক্রেডিট কার্ড বিল। তারপর তার আর কোনো হদিশ মেলেনি। লাভলক গ্যাস স্টেশন? তার মানে? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। তুমি এখন যেখানে কাজ করছো সেই গ্যাস স্টেশনেই ছিল ন্যানের শেষ হদিশ। আমার মুখ বোধহয় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। টেবিলের ওপরে আলগোছে পড়ে থাকা আমার হাতটা চেপে ধরে একটু হাসলো হেনরি। তুমি কি শুনতে চাও? নিশ্চয়ই, তুমি বলো। ওকে। তো 1982 পর্যন্ত ন্যানের কোনো খবরই পাওয়া যায়নি, যতদিন না ওর গাড়িটা উদ্ধার হলো মরুভূমির মধ্যে। কয়েকজন শিকারী গাড়িটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। জানো, তখনও ওই গাড়িতে হাফ ট্যাঙ্ক তেল রয়েছে। সবচেয়ে অবাক কাণ্ড হলো, যেখানে গাড়িটা পাওয়া গিয়েছিল আগেও সেখানে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু তখন কিছুই পাওয়া যায়নি। গাড়ির মধ্যে রক্তের দাগ পাওয়া গেল যে ন্যানের সঙ্গে মিলে গেল, অথচ ন্যানের মৃতদেহ বা দেহাবশেষের কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর 2006 62 বছরের জুডিথ কাসিডা স্বামীর সঙ্গে অশান্তি করে অরেগনে চেনা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেটাই ছিল তার শেষ যাত্রা। জুডিথকে শেষবারের মতো দেখা গিয়েছিল লাভলকে, ম্যাকডোনাল্ডসে। আমি চমকে উঠলাম। চোখের কোণ দিয়ে একবার ম্যাকডোনাল্ডসের সামনে এক গাল হাসি নিয়ে বসে থাকা ক্লাউনটাকে দেখে নিলাম। এই ছোট্ট শহরটায় যখন এসেছিলাম
অনেক অপ্রাপ্তি সত্ত্বেও মনে হয়েছিল জায়গাটা বেশ নিরিবিলি, শান্তির আশ্রয়। কিন্তু এই শহরকে ঘিরে যে এত রহস্য, তা আজকের আগে বুঝতেই পারিনি। হেনরি আমার চমকে ওঠা লক্ষ্য করেনি। সে বলে চলেছে, জুডিথের গাড়ি পাওয়া গেল ওই বছরেরই মার্চ মাসে, জুডিথ উধাও হওয়ার কয়েক সপ্তাহ পরে। এতেও দেখা গেল ট্যাঙ্ক ভর্তি গ্যাস। সম্ভবত লাভলক থেকেই গ্যাস ভরা হয়েছিল এই গাড়িতে। এবারেও পাওয়া গেল রক্তের ছোপ, যা মিলে গেল জুডিথের সঙ্গে। ওই সময় থেকেই পুলিশের সন্দেহ হতে শুরু করলো যে এগুলো সবই কোনো একজন সিরিয়াল কিলারের কাজ, যার কাজের জায়গা মূলত এই লাভলক আর তার আশপাশ। এই কাল্পনিক কিলারের নাম দেওয়া হলো দ্য হাইওয়ে কিলার। কিন্তু বহু তদন্ত ও তল্লাশির পরেও এমন কোনো সূত্র পাওয়া যায়নি যার উপর নির্ভর করে কাউকে আটক করা তো দূর, অন্তত জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এরপরের ঘটনা 2011। সে বছর এপ্রিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক 86 বছরের প্যাট্রিক ক্যানস ওহাইও থেকে নিজের বাড়ি রেনোতে ফিরছিলেন। সঙ্গে ছিল তার 100 পাউন্ড ওজনের মিক্সড ব্রিড ডগ লাকি। আগের ঘটনাগুলোর মতোই প্যাট্রিক তার কুকুর সমেত উধাও হয়ে গেলেন। তার গাড়ি পাওয়া গেল হাইওয়ের উপর, তিনি যেদিকে যাচ্ছিলেন তার উল্টো মুখে দাঁড় করানো অবস্থায়। প্যাট্রিকের খোঁজে বিশাল পুলিশ বাহিনী স্থলপথ, আকাশপথ তোলপাড় করে ফেলে। এমনকি গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার দিয়ে মরুভূমির খনিগুলোতেও খোঁজ চালানো হয়েছিল, কিন্তু প্যাট্রিক বা তার পোষ্যটির কোনো চিহ্ন মেলেনি। এরপর গত মাসে জেসন হার্নান্ডেজ। আকাশ ভেঙে পড়লেও আমি এত অবাক হতাম না। জেসন মানে আমার আগের ইনচার্জ, যার জায়গায় আমাকে এখানে পাঠিয়েছে কোম্পানি, সে নিরুদ্দেশ হয়ে গেছে সেটা জানতাম, কিন্তু সেটার পিছনে এই ইতিহাস একেবারেই আশা করিনি। হেনরি বুঝতে পেরেছে আমার অবস্থা। টেবিলে রাখা জলের বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বেশ খানিকটা জল একবারে গলায় ঢেলে একটু ধাতস্থ হলাম। তারপর হেনরির দিকে তাকিয়ে বললাম, সত্যি কথা বলো হেনরি, আমি কি নিরাপদ? আমার উপর বিশ্বাস রাখো, জেসনের নিরুদ্দেশের খবরে নতুন করে নড়ে চড়ে বসেছে ডিপার্টমেন্ট। FBI এর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে একটা টাস্ক ফোর্স, যেখানে সৌভাগ্যবশত আমিও আছি। সেদিন যে গাড়িটা মরুভূমি থেকে উদ্ধার হয়েছে সেটা জেসনের। ওই উইকেন্ডে স্যান ফ্রান্সিসকোতে নিজের বাড়ি যাচ্ছিল সে, কিন্তু গিয়ে পৌঁছায়নি। এই গাড়িতেও রক্তের ছোপ পাওয়া গেছে। ফরেনজিক টেস্টের রেজাল্ট হাতে আসবে সোমবার, জানা যাবে রক্তটা জেসনেরই কিনা। তবে এতদিন ধরে হয়ে আসা অপরাধের প্যাটার্ন বিশ্লেষণ করলে বলা যায় ওটা জেসনেরই। তোমার ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ যেমন নেই, তেমনি তোমাকে সতর্ক থাকতে হবে স্বাভাবিকভাবেই। বুঝতেই পারছো, বিপদ কোন দিক থেকে আসতে পারে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পুলিশেরও নেই। চোখ কান খোলা রেখো। প্যাটার্ন যা বলছে তাতে ঘরের মধ্যে অথবা গ্যাস স্টেশনে আদতাই হামলা করবে না। তার মোডাস অপারেন্ডি লক্ষ্য করলে এটা পরিষ্কার যে হাইওয়ে আর তার আশপাশ, এর বাইরে সে আক্রমণ চালায় না। তবে সাবধানের মান নেই। যে কোনো ব্যাপারে সন্দেহ হলে আমাকে জানাবে, আর একা কোনো সাহসিকতার কাজ করতে যাবে না। একথা বলে হেনরি হঠাৎ উঠে দাঁড়ালো। পকেট থেকে বের করে আনলো একটা লম্বাটে বাক্স। আমার সামনে খুলে ধরল। একটা গলায় পরার রূপোলি চেন, তাতে ঝুলছে একটা ছোট্ট লকেট। আমি এটা একদম আশা করিনি। হেনরি নিজের হাতে আমাকে চেনটা পরিয়ে দিল। আমার ইচ্ছে করছিল ওকে আবার সেই নিউ জার্সির মতো রাতের মতো জড়িয়ে ধরে চুমু খাই, কিন্তু নিজেকে সংযত করলাম।
স্টারবাকস থেকে বেরিয়ে হেনরি আমার সঙ্গে বাড়ি পর্যন্ত আসতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বললাম আমার সঙ্গে গাড়ি আছে আর আমি মোটেই হাইওয়ে ধরছি না, তাই পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই। আমার 2 সিটার গাড়িটা নিয়ে চলে আসতে আসতে রিয়ার ভিউ মিররে দেখলাম হেনরি পিছনে দাঁড়িয়ে নির্নিমেষ চেয়ে আছে আমার চলে যাওয়ার পথের দিকে। জমজমাট জায়গাটা পার হয়ে আসতেই মুহূর্তে শহরটাকে কেমন ভুতুড়ে লাগতে শুরু করলো। একটু এগিয়ে রাস্তার মোড়ে একটা ছোট্ট কিন্তু সুন্দর নার্সারি আছে। মাঝে মধ্যে ওখান থেকে ফুল কিনি আমি। একটা টিনেজার মেয়ে দোকানটা সামলায়। ফুলের তোড়াগুলোকে এমন করে সাজায় বসে বসে ঠিক যেন ওদের ব্যথা লাগবে। ওর যত্ন দেখে আমার খুব ভালো লাগে। আজকে ওর কাছ থেকে একটা অর্কিডের বুকে নিলাম। নেভাডার এই অঞ্চলে নানা ধরনের অর্কিড পাওয়া যায়, বিশেষ করে সিম্বিডিয়াম গোত্রের অর্কিড যে কত রকম রং আর আকৃতির হয় তা এখানে না এলে জানতেই পারতাম না। আজকে দেখলাম একটা ভীষণ সুন্দর হলুদ অর্কিড। দোকানের মেয়েটির নাম বলল গোল্ডেন বয়। দামটা একটু বেশি পড়লেও গা করলাম না। বুকেটা হাতে নিয়ে হ্যান্ডব্যাগের থেকে টাকা বের করে পেমেন্ট করে বেরিয়ে আসছি, মেয়েটি পিছন থেকে ডাকলো, এক্সকিউজ মি মিস, এটা কি পাল্টে দিতে পারো? আমি পেছন ফিরলাম। মেয়েটি হাতে একটা $5 নোট তুলে ধরে আছে। নোটটা আমি চিনি, কারণ ওতে বেশ খানিকটা জায়গা জুড়ে কালো হয়ে শুকিয়ে রয়েছে একটা দাগ, যেটাকে আমার মনে হয়েছিল রক্তের দাগ। আর এটা আমাকে প্রথমবার দিয়েছিল গ্যাস স্টেশনের সে সবুজ গাড়িতে আসা অদ্ভুত লোকটা, যেটা আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম। আর দ্বিতীয়বার ওটা আমাকে দিয়েছে উইটনি। আমি তাড়াহুড়োয় খুলেও দেখিনি, ব্যাগে রেখে দিয়েছিলাম। এখন ফুল কিনতে গিয়ে সেই টাকাই হাতে উঠে এসেছে আমার। 5টা $5 নোট থেকে 3টে আমি ওকে দিয়েছি, হ্যাঁ, খুলে না দেখেই। আমি এবার আমার ব্যাগের চেনের ভিতরে রাখা নিজের টাকা থেকে মেয়েটিকে মিটিয়ে দিয়ে কোনো রকমের 2 আঙ্গুলে দাগ লাগা নোটটা ধরে ব্যাগে চালান করে দিলাম। খুব তাড়াতাড়ি ড্রাইভ করে ফিরছিলাম ঠিকই, কিন্তু না ফিরতে হলেই বোধহয় সুখী হতাম। ভেবে পাচ্ছিলাম না টাকাটা ওই লোকটার কাছ থেকে উইটনির কাছে এলো কিভাবে। হতেই পারে লোকটা কোনো দোকান হাটে টাকাটা দিয়েছিল, আবার কার্ট সেখানে কিছু কিনেই নোটটা ফেরত হিসেবে পেয়েছে। কিন্তু আমার মনে সহজ হিসেবটা মানতে চাইছিল না। এতখানি কাকতালীয় কি বাস্তবে সম্ভব? কে ওই লোকটা? কার্ট আর উইটনির সঙ্গে কি সম্পর্ক ওর? তবে কি না বুঝেই কোনো গভীর রহস্যে জড়িয়ে পড়ছি আমি? একদিকে হাইওয়ে কিলার নিঃশব্দে একের পর এক শিকার ধরছে, পুলিশ পর্যন্ত এখনো সম্পূর্ণ নিঃসন্দেহ নয় তার অস্তিত্ব সম্পর্কে। অন্যদিকে কার্টের অদ্ভুত আচরণ, উইটনির অস্বস্তিকর উপস্থিতি আর এক আগন্তুক, এদের মধ্যে আদৌ কি কোনো যোগাযোগ রয়েছে? আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছিল। দূর থেকে কার্টের বাড়িটা দেখতে পেতেই স্বতঃস্ফূর্তভাবে পা চলে গেল ব্রেকে। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে তাকিয়ে রইলাম বাড়িটার দিকে কিছুক্ষণ। এবার আমি ভয় পেয়েছি। বলতে একটু দ্বিধা নেই, আমার মতো স্বাধীন চেতা মেয়েও এখন একটা অবলম্বন চাইছে।
হেনরি ছাড়া আর কাকেই বা বিশ্বাস করতে পারি? এই বাড়িতে ফিরতে আমি ভয় পাচ্ছি। গাড়িতে বসে বসেই হেনরির নাম্বার ডায়াল করলাম। রাত তখন প্রায় 9:45। হেনরিকে গ্যাস স্টেশনে চলে আসতে বললাম। আমি পৌঁছানোর 10 মিনিটের মধ্যেই ও চলে এলো। অসময়ে আমাকে দেখে পল আর রেইন অবাক হলেও কোনো প্রশ্ন করল না। ওটা ওদের ইখতিয়ারের বহির্ভূত। হেনরি এলে আমি ওকে নিয়ে আমার কেবিনে বসলাম। পল আর রেইন কোনোভাবে ভয় পেয়ে যাক সেটা আমি চাইনি। কেবিন বলতে চারদিকে কার্ডবোর্ডের পার্টিশন দেওয়া এক টুকরো জায়গা। নাইট ডিউটির সময় অল্প স্বল্প ঝিমিয়ে নেওয়া যায়। ওখানে বসে হেনরির কৌতূহলী প্রশ্নের উত্তরে আগাগোড়া সব বললাম। সেই গ্যাস স্টেশনে লোকটার আমাকে রক্তের দাগ লাগা নোট দেওয়া থেকে শুরু করে আজ উইটনির কাছ থেকে সেই একই নোট পাওয়া পর্যন্ত। হেনরি আমার কাছ থেকে নোটটা নিয়ে রুমালে জড়িয়ে সাবধানে পকেটে রাখল। তারপর বলল, আমার মনে হচ্ছে তোমার ধারণাটাই ঠিক। দাগটা রক্তেরই, কিন্তু সম্পূর্ণ নিঃসন্দেহ না হয়ে গুডম্যানদের অভিযুক্ত করা সম্ভব নয়। আমি একটা কাজ করছি, কালকেই এটা ফরেনসিক টেস্টের জন্য পাঠাচ্ছি। রিপোর্ট আসতে 2-1 দিন সময় লাগবে। সেই কদিন তুমি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে গুডম্যানদের সামনে। কোনো মতেই বুঝতে দেবে না যে তাদের আমরা সন্দেহ করছি। মানে তুমি বলছো আমি আবার ওই বাড়িতে ফিরবো? তুমি এটা কি করে বলতে পারো? কাম ডাউন জ্যানেট। তুমি এখন যদি হঠাৎ করে ওদের বাড়ি ছেড়ে দাও তাহলে ওরা সন্দেহ করবে। হাইওয়ে কিলারের সঙ্গে যদি ওদের কোনো যোগাযোগ থেকেও থাকে সেটা প্রমাণ সাপেক্ষ। ওরা সচেতন হলে প্রমাণ লোপাট করার চেষ্টা করবে। তাতে পুলিশের কাজ আরো কঠিন হয়ে যাবে। তাছাড়া এমনও তো হতে পারে যে এটা রক্তের দাগই নয়, বা হলেও কোনো পশুর রক্তের দাগ। তুমি আজকে বাড়িতেই ফিরবে, আর আমি তো বলছি আমি সব সময় তোমার সঙ্গে আছি। বুঝতে পারলাম আমাকে প্রবোধ দিতে হেনরি ছেলে ভোলানো কথা বলছে। একটু অভিমান হলো। আমার প্রাণের চেয়ে ওর কাছে তথ্য প্রমাণের গুরুত্ব অনেক বেশি। বেশ, ফিরবো ওই বাড়িতেই। ফিরতে ফিরতে অনেক কিছু মনে আসছিল। যদি সত্যি কার্টদের সঙ্গে হাইওয়ে কিলারের কোনো যোগ থাকে, অথবা সবুজ গাড়িওয়ালা লোকটাই যদি হয় সেই খুনি, আর আমি যদি মারা পড়ি ওর হাতে, তাহলে বেশ হয়। সারা জীবন হেনরি আফসোস করবে কেন সেদিন জানেটকে পাঠিয়েছিলাম ওই বাড়িতে। এসব ভাবতে ভাবতে হাসিও পেল একটু। কি বাচ্চাদের মতো অভিমান করছি। দেখাই যাক না অপেক্ষা করে ফরেনসিক রিপোর্টে কি পাওয়া যায়। শুধু শুধু দুটো বুড়ো বুড়িকে অপরাধী ভেবে নেবার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। সেদিন রাতে মাঝে মাঝেই ঘুমটা ভেঙে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল কেউ বা কারা আমার দিকে নজর রাখছে। দুবার উঠে উঠে দেখলাম দরজার লকটা ভেতর থেকে বন্ধ আছে কিনা। দুবারই দেখলাম একই রকম বন্ধ, যেভাবে আমি করে শুয়েছিলাম। বুঝলাম মনের গভীরে বাসা বেঁধেছে উৎকণ্ঠা। আবার শুয়ে পড়লাম। ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। সেদিন হেনরি ফোন করে জানালো জেসনের গাড়িতে পাওয়া রক্তের দাগটা জেসনেরই। ফরেনসিক রিপোর্টে তা জানা গেছে। সুতরাং জেসন যে হাইওয়ে কিলারের সাম্প্রতিকতম শিকার, সেটা বলতে আর কোনো বাধা নেই। আমার কাছ থেকে পাওয়া নোটটা আজ রওনা হয়ে গেছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। 2 দিনের মধ্যেই জানা যাবে এই নোটের রহস্য। যদি নোটের দাগটা রক্তের হয়, আর সেই রক্তের নমুনা যদি মিলে যায় হাইওয়ে কিলারের কোনো ভিকটিমের রক্তের নমুনার সঙ্গে, তাহলে এই প্রথম অভিযোগের নিশানায় দাঁড় করানোর মতো কোনো মানুষের সন্ধান পাওয়া যাবে। অর্থাৎ গুডম্যান পরিবারকে জিজ্ঞাসাবাদ করার মতো প্রমাণ পুলিশের হাতে আসবে।
তারা নোটটা কোথায় পেয়েছে জানতে পারলেই কান টানলে মাথা আসে তত্ত্বের ভিত্তিতে এগোনো যাবে। গত 40 বছরে এরকম কোনো প্রমাণ পুলিশের হাতে আসেনি। হেনরির গলা শুনে বুঝতে পারছিলাম ও ভীষণ উত্তেজিত। আমারও উত্তেজনা কিছু কম হচ্ছিল না, বিশেষ করে এমন একটা কেস যেটা গত 40 বছর ধরে পুলিশ তথা FBI-কে অন্ধকারে একটা এমন আলোর রশ্মি দেখাতে পারেনি যাকে সম্বল করে এগিয়ে যাওয়া যেতে পারে। আজ যদি সেটা সম্ভব হয় তো তার পিছনে আমারও একটা ক্ষুদ্র ভূমিকা অস্বীকার করা যায় না। সেদিন অনেক রাতে ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো সেটা বুঝতে কয়েক মিনিট সময় লাগলো। বিছানার পাশের টেবিলে রাখা অ্যালার্ম ঘড়িটার রেডিয়াম ডায়ালে দেখাচ্ছে রাত 2:30। বাইরে কোনো একটা গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ। এত রাতে তাহলে কি হুইটনির শরীর খারাপ হলো? আমি দরজা না খুলে জানলার পর্দায় নিজেকে আড়াল করে দাঁড়ালাম। পর্চের মাথায় একটা হালকা আলো সারা রাত চলে। তাতে স্পষ্টই দেখতে পেলাম সেই ক্যাটক্যাটে সবুজ রঙের গাড়িটাকে। কার্টের লনে দাঁড়িয়ে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা চালাচ্ছে। বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে। আমি পর্দাটা আরো একটু টেনে দিলাম। গাড়িতে বসা সেই গ্যাস স্টেশনে দেখা লোকটাই, অবিকল এক পোশাক আশাক। একবার ভাবলাম কার্টকে ডাকি। ওর জানা উচিত যে ওর বাড়ির জমিতে একটা লোক এত রাতে অনধিকার প্রবেশ করেছে। কিন্তু কার্টকে ডাকতে গেলে আমাকে নিজের ঘর থেকে বেরিয়ে লনের ওপর দিয়েই যেতে হবে যেখানে এই লোকটা গাড়িতে বসে আছে। আমি হাত বাড়িয়ে টেবিল থেকে ফোনটা নিলাম। কার্টকে ফোন করব না হেনরিকে? আবার এটাও নিশ্চিত নয় যে কার্ট সত্যি লোকটার উপস্থিতি সম্পর্কে অজ্ঞ কিনা। হয়তো নোটটা এই লোকটাই দিয়েছিল কার্ট বা হুইটনিকে। দম বন্ধ হয়ে আসছিল উত্তেজনায়। হঠাৎ বুঝতে পারলাম বাইরের লোকটার গাড়িটা স্টার্ট নিয়েছে। আমার বিস্ফারিত চোখের সামনে লোকটা গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার আগে কার্টদের জানলার দিকে তাকিয়ে একটু হেসে হাত নাড়ল। ও, তার মানে পাশের জানলায় কার্ট অথবা হুইটনি রয়েছে। তাহলে লোকটা ওদের চেনা। কিন্তু এত রাতে পরদিন সকাল হতে না হতে হেনরিকে ফোন করে সব জানালাম। ও সব শুনে আমাকে বলল দুপুরে লাভলকের পার্সিং কাউন্টি শেরিফের অফিসে চলে আসতে। ততক্ষণে নোটের ফরেন্সিক রিপোর্টও চলে আসবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস স্টেশনে চলে গেলাম। কার্টের বাড়ির চেয়ে গ্যাস স্টেশন আমার বেশি নিরাপদ মনে হচ্ছিল। অন্তত কিছু মানুষজনের মুখ দেখা যায় সেখানে। কার্টকে বলে দিলাম ব্রেকফাস্ট বাইরে খাবো। কেন জানি না, সব রহস্য না জানা পর্যন্ত ওদের সঙ্গে কথাটুকুও বলতে ইচ্ছে করছিল না। নির্দিষ্ট সময়ের আগেই চলে গেলাম গ্যাস স্টেশনে। আমার অনুরোধে রেইন থেকে গেল আমার সঙ্গে। পলকে বলে দিলাম ফ্রেশ হয়ে দুপুরে আবার চলে আসতে, তখন রেইন ছুটি পাবে। বুঝতে পারছিলাম ওদের ওপর অন্যায় হচ্ছে, কিন্তু কিছুতেই একা থাকার মনের জোর খুঁজে পাচ্ছিলাম না। দুপুরে 2টো নাগাদ বেরোলাম শেরিফের অফিসের উদ্দেশ্যে। রাস্তায় হেনরি একবার ফোন করে জানতে চাইলো আমি আসছি কিনা। ওকে বললাম 15 মিনিটের মধ্যেই পৌঁছচ্ছি। পৌঁছেও গেলাম সময় মতো।
আমি যেতেই হেনরি আমাকে নিয়ে গেল ভেতরের একটা ঘরে। সেখানে আরো 3 জন পুলিশ অফিসার আগে থেকেই বসে। হেনরি তাদের পাশেই একটা চেয়ারে বসল। সামনে একটা বেশ বড় টেবিল। টেবিলের যেদিকে 4টে চেয়ারে ওরা বসেছিল তার মুখোমুখি অন্য একটা চেয়ারে আমাকে বসতে বলল সে। তারপর হেনরি আমাকে ওই 3 জন অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওদের কাছে আমার পরিচয় দিল বিশেষ বন্ধু বলে। তারপর সে আমাকে বলল সব কথা যা যা আমি হেনরিকে বলেছিলাম ওদের সামনেও বলতে। আমি সব বললাম। শুধু প্রথম দিন কার্টকে যে পাগলের মতো রেডিওর বিশ্রী শব্দের সঙ্গে একা নাচতে দেখেছিলাম সেটা হেনরিকেও বলিনি, এদেরও বললাম না। কি জানি এটা শুনে হয়তো হাসাহাসি করবে এরা, ভাববে সব ব্যাপারেই মন গড়া রহস্য খুঁজে বের করাই আমার স্বভাব। আমার কথা শুনে 3 জন অফিসারের মধ্যেই একটু অস্থিরতা দেখতে পেলাম। হেনরি আমাকে বাইরে ওয়েটিং রুমে বসতে বলল। আধ ঘন্টা খানেক বসার পর হেনরি এলো। ওকে বেশ উত্তেজিত দেখাচ্ছে। বাইরে এসে আমাকে বলল, একটা কথা তোমাকে বলা হয়নি, নোটের ফোরেন্সিক রিপোর্ট এসে গেছে। ওটা রক্ত, এবং সেই রক্ত জেসনের। এবার আমরা একটা পথ পেলাম এগোনোর মতো। আজই কার্টকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হবে। প্রয়োজনে ওর বাড়ি সার্চ করা হতে পারে যদি ওর বক্তব্যে অসঙ্গতি থাকে। আমি গ্যাস স্টেশনে ভিড়লাম, কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম। একটা অস্থিরতা আমাকে গ্রাস করছিল। বয়সোচিত প্রগল্ভতাও আমাকে আত্মসম্মান বোধ ভুলতে দেয় না। কার্ট কি যুক্তি দেবে জানতে খুব ইচ্ছে করছিল। বাড়ির কাছাকাছি পৌঁছতেই পুলিশের গাড়িটা আমার চোখে পড়ল। ওরা এসে পড়েছে। বাড়িতে ঢোকার মুখে বাধা পেলাম। পুলিশ আপাতত কাউকে ঢুকতে দিচ্ছে না। আমি উঁকি ঝুঁকি দিয়ে হেনরিকে খুঁজলাম, কিন্তু গেট পেরিয়ে না ঢুকলে কার্টের দরজার অংশ দেখতে পাওয়ার কথা নয়। আমি গেটে দাঁড়ানো 2 জন পুলিশ কর্মীর একজনকে হেনরিকে ডেকে দিতে বললাম। লোকটি আমার দিকে একবার তাকিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আমাকে ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। আমি প্রায় ছুটে ঢুকে গেলাম। কার্টের দরজার সামনে পুলিশদের জটলা। কার্ট দাঁড়ানো দরজা আড়াল করে। সে বলছে ঘরে তার অসুস্থ স্ত্রী, তাই সে পুলিশকে ভেতরে যাওয়ার অনুমতি দিতে পারবে না। তবে সে পুলিশের কাছে হাইওয়ে কিলার সম্পর্কে তথ্য দিতে রাজি আছে। দেখলাম তাতে পুলিশ রাজি হলো। ওরা কার্টকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় হেনরি ইশারায় আমাকে পরে ফোন করতে বলল। ওরা চলে গেলে আমি নিজের ঘরে ঢুকলাম। নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। আজকের পর কার্ট আমাকে এখানে থাকতে দিতে চাইবে না বলেই মনে হয়। রক্তের দাগ লাগা নোটের তথ্য যে আমি পুলিশকে দিয়েছি তা বুঝতেও সময় লাগার কথা নয়। কাল সকালেই এই বাড়ি ছাড়ব। আপাতত গ্যাস স্টেশনে কেবিনে থাকব। তারপর হেনরির সাহায্য নিয়ে নতুন আস্তানা দেখতে হবে। গোছগাছ শেষ হতে সন্ধে হয়ে গেল। ডিনার করতে করতে গেটের শব্দ পেয়ে বুঝলাম কার্ট ফিরল। আমি দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছিলাম। ডিনার করে উঠে ফোন করলাম হেনরিকে। ও বলল কার্ট স্বীকার করেছে, ওই নোটটা ওকে দিয়েছে ওর বন্ধু গ্রেগরি। গ্রেগরির সঙ্গে ওর আলাপ অনেক দিন আগে লস অ্যাঞ্জেলেসে। সে কোথায় থাকে ওর জানা নেই। মাঝে মাঝে কার্টের সঙ্গে দেখা করতে আসে, কার্টকে টাকা দিয়ে সাহায্য করে। গ্রেগরির কথাবার্তা আর আচরণ দেখে কার্টেরও সন্দেহ হয়েছে যে হাইওয়ে খুনগুলোর ব্যাপারেও জড়িত থাকলেও থাকতে পারে। তবে নিজের স্বার্থের কথা ভেবেই কার্ট এসব নিয়ে জলঘোলা করেনি। কার্ট রাজি হয়েছে পুলিশকে সাহায্য করতে। সে কথা দিয়েছে এরপর যেদিন গ্রেগরি তার বাড়িতে আসবে
সেই দিনই সে গোপনে পুলিশে খবর দেবে। হেনরি আরও বলল যে আজ রাত থেকে প্লেন ড্রেসে পুলিশের লোক পাহারা দেবে কার্টের বাড়ি। একথা অবশ্য কার্ট জানে না। এছাড়া কাল সকালে আমার আর কার্টের কাছ থেকে পাওয়া বর্ণনার উপর ভিত্তি করে পুলিশ আর্টিস্টকে দিয়ে সম্ভাব্য হাইওয়ে কিলার গ্রেগরির ফটো তৈরি করা হবে। সেই ছবি ছড়িয়ে দেওয়া হবে গোটা হাইওয়ে জুড়ে, যাতে সাধারণ মানুষ সতর্ক হতে পারে আর ওকে কোথাও দেখলে পুলিশকে খবর দিতে পারে। এবার হাইওয়ে কিলারের বাঁচা মুশকিল। আমি একটু আশ্বস্ত হলাম এই ভেবে যে অন্তত কার্ট এই সিরিয়াল কিলিংয়ে যুক্ত নয়। তাও হেনরিকে জানালাম আমি আর এই বাড়িতে থাকতে চাই না। হেনরি বলল কালইও আমার জন্য থাকার জায়গা দেখবে, তবে আমি যদি ইচ্ছে করি তবে ওর সঙ্গে ওর ফ্ল্যাট শেয়ার করতে পারি। কথাটা শুনতে মন্দ লাগলো না, তবে আমি আগে দেখব বাইরে কোথাও থাকার জায়গা জোটে কিনা। একান্ত না পেলে তখন চিন্তা করে দেখব। এই যে আমার লাজুক আর স্বাধীনচেতা স্বভাব, বয়সোচিত প্রগল্ভতাও আমাকে আত্মসম্মান বোধ ভুলতে দেয় না। মনে মনে বোধহয় একটু নিশ্চিন্ত হয়েছিলাম, তাই আমার প্রিয় গায়কের গাওয়া প্রিয় গানটা শুনতে ইচ্ছে করলো আবার। গান শুনতে শুনতে বিভোর হয়ে কখন তন্দ্রা এসে গেল। ঘুম যখন ভাঙল, অ্যালবামের সব গান শেষ হয়ে মিউজিক সিস্টেম স্তব্ধ। ঘরে লাইট চলছে। লাইট নিভিয়ে শুতে যাব, হঠাৎ মনে হলো দেখি তো বাইরে পুলিশের লোক থাকার কথা আছে কিনা। চুপি চুপি জানলার পাশে গিয়ে পর্দা সরাতেই হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে চলে এলো। আমার জানলার কাছে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে হুইটনি। আমাকে দেখেও ওর অবস্থানের বিন্দু মাত্র পরিবর্তন হলো না। ওর চোখ দেখে মনে হচ্ছে আমাকে দেখতেই পাইনি। ওর আর আমার মাঝখানে কেবল সারসির দূরত্ব। যদিও শূন্য ঘোলাটে দৃষ্টি, তবু সেই দৃষ্টিতে কেমন একটা আরতি পড়ে ফেললাম। আমি জানি আমার দরজা খোলা উচিত নয়, কিন্তু আবার নিজের কৌতূহলের কাছে পরাজয় স্বীকার করলাম। আমি দরজা খুলে বেরিয়েই বোকা বনে গেলাম। কোথায় হুইটনি? আমার জানলার সামনেটা ফাঁকা। তাহলে কি আমার বেরোনোর জন্য যেটুকু সময় লেগেছে তার মধ্যেও নিজের ঘরে ঢুকে গেছে? আমি পা টিপে টিপে লনের ওপর দিয়ে ওদের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। 2 বছর আগে আমার এক বান্ধবীর গর্ভাবস্থার সময় ওর সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখানে ডাক্তার কোনো একটি যন্ত্রের সাহায্যে গর্ভস্থ শিশুর হৃৎপিণ্ডর শব্দ শুনিয়েছিলেন, ঠিক যেন ঘোড়ার খুঁড়ের শব্দ। আমার মনে হচ্ছে এখন যদি কেউ সেই যন্ত্রটা আমার হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত করে তবে হয়তো তেমনই শব্দ শোনা যাবে। কার্টদের ঘরের দরজা ভেজানো। হুইটনি নিঃসন্দেহে ঘরেই ঢুকেছে। আজ ভেজানো দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরের অন্ধকার দেখা যাচ্ছে। আমি আলতো হাতে দরজা ঠেললাম। সামান্যতম শব্দ না করে খুলে গেল দরজাটা। সামনের ঘরটা ফাঁকা। আমার সাহস বেড়ে গেল। মনে মনে বোধহয় এমনও ভরসা ছিল এই 70 বছরের বুড়ি আমার কি করবে। সামনের ঘর পেরিয়ে ভেতরে ঢোকার দরজা, আর সেই ভেতরের ঘরের একদম মুখেই মেঝেতে বসে আছে হুইটনি। কিন্তু সত্যি হুইটনি নাকি অন্য কেউ? খুব চেনা, অথচ চিনতে পারছি না। নাকি চিনেও আমার মন ও মাথা অস্বীকার করছে চিনতে। সেই মেকআপ, সেই নকল আইল্যাশ, সেই ফুল স্লিভ গাউন, মেঝেতে বসে মনোযোগ সহকারে কিছু করছে। কি করছে সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না। ওর হাতে একটা সস্তার পুতুল আর একটা বড় কাঁচি।
নিষ্ঠুর দৃষ্টিতে চেয়ে পুতুলটির মাথার দিক থেকে কাটছে সে। প্রথমে চুল, তারপর কপাল, তারপর মুখমণ্ডল, ধীরে ধীরে গলা। আমি দু হাতে নিজের মুখ চেপে ধরে আছি যেন এতটুকু শব্দ বের না হয়। সম্পূর্ণ পুতুলটাকে কুচি কুচি করে কেটে পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল হুইটনি। উফ, হুইটনি নাকি নাকি কাট, সবই ঠিক আছে। শুধু শুধু একটু আগে আমার জানলায় দেখা হুইটনির চেহারার সঙ্গে এখনকার হুইটনির একমাত্র বৈসাদৃশ্য হলো তার খসে পড়া সোনালি উইগ। হ্যাঁ, ওর মাথায় এখন কার্টের বাদামি চুল। এই চড়া মেকআপ, নকল আইল্যাশের ফাঁক দিয়ে আমার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই চিনেছিল কার্টকে। সেই জন্যেই ওকে দেখলেই অস্বস্তি হতো আমার। অথচ এতদিন মুহূর্তের জন্য ধরতে পারিনি এই প্রতারণা। তার মানে হুইটনি বলে কেউ নেই। কার্ট নিজেই অভিনয় করে দ্বৈত ভূমিকায়। আমার মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন কার্ট রেডিওর কর্ণ বিদারক শব্দের সঙ্গে একা নেচে চলছিল। সেদিন চেয়ারে যে হুইটনিকে বসে থাকতে দেখেছিলাম আমি, সেটা আসলে ছিল চেয়ারে রাখা সোনালি উইগটা। কিন্তু ওদের দুজনকে নিজের কানে কথা বলতে শুনেছি আমি। এ কেমন ধাঁধা! এই মুহূর্তে এখান থেকে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ফোনটা, আমার ফোনটা চাই। হেনরিকে ফোন করতে হবে। হেনরি, হেনরি তুমি কোথায়? আমাকে বাঁচাও। ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। টের পেলাম আমার পিছনে ছুটে আসছে হুইটনি। হুইটনি মানে কার্ট, মানে কার্ট, মানে উফ! আমি ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করতে চাইলাম, কিন্তু ততক্ষণে কার্ট বা হুইটনি যেই হোক না কেন আমার পিছন পিছন ঢুকে পড়তে চাইছে আমার ঘরে। প্রাণপণে দু হাতে ঢেলে রেখেছি দরজা। আমার শক্তিতে কুলাচ্ছে না। প্রবল শক্তিতে দরজা ঠেলে ঢুকে পড়তে চাইছে আততাই। আমি দেখলাম খুব বেশিক্ষণ আমার পক্ষে এই শক্তির তীব্রতা ঠেকিয়ে রাখা সম্ভব না। আমি হঠাৎ করে ছেড়ে দিলাম দরজাটা। যেটা ভেবেছিলাম তাই হলো। এক ছুটে টয়লেটের দিকে যেতে যেতে টের পেলাম হুড়মুড় করে ঘরের ভেতরে মেঝেতে এসে পড়েছে কার্ট। ওর হাতে সেই পুতুল কাটা কাঁচিটা। ও নিজেকে সামলে উঠতে উঠতে আমি টয়লেটে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিয়েছি। আমার ফোন রয়ে গেছে ঘরের ভেতরে। কিভাবে রক্ষা পাবো আমি উন্মাদের হাত থেকে? কিভাবে খবর দেব হেনরিকে? ও হেনরি, তুমি তো বলেছিলে সবসময় আমার সঙ্গে থাকবে। টয়লেটের দরজায় দেহের সমস্ত জোর দিয়ে আছড়ে পড়ছে কার্ট। একবার নয়, বারবার। হালকা কাঠের দরজা কতক্ষণ এই অত্যাচার সহ্য করতে পারবে জানি না। আপাতত দেখতে পাচ্ছি প্রতিটি ধাক্কার সঙ্গে কেঁপে কেঁপে উঠছে দরজা। আরেকটা অদ্ভুত ব্যাপার, আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দিল। দরজার বাইরে কার্ট কথা বলছে। দরজা খোলো জানেন, দরজা খোলো। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ভয় পেও না। দরজা খোলো জ্যানেট, দরজা খোলো। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ভয় পেও না জ্যানেট, ভালো মেয়ে। দরজা খুলে দাও লক্ষ্মীটি, না হলে এই বোকা বুড়োটা এক্ষুনি দরজা ভেঙে ফেলবে। শাট আপ কার্ট। আমি যখন কথা বলছি তখন তোমার কথা বলার দরকার নেই। ঘরে যাও।
আমি বুঝে উঠতে পারলাম না দরজাটা ভেঙে পড়লে কি হবে। একবার এই উন্মাদের হাতে পড়লে আমি আদৌ কি বাঁচবো? টয়লেটের স্কাইলাইটটা ছোট হলেও আমার মতো ক্ষীণদেহীর পক্ষে যথেষ্ট। আমি আর কিচ্ছু চিন্তা না করে উঠে পড়লাম কমোডের ওপর। তারপর যখন স্কাইলাইট বেয়ে বাড়ির বাইরে পড়লাম, তখনও টয়লেটের দরজায় ধাক্কা দিয়ে চলেছে কার্ট। স্কাইলাইট বেয়ে মাটিতে পড়ে বেশ আঘাত পেলাম, মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব। আমি গেটের বাইরে এসে হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকালাম। হেনরি বলেছিল প্লেন ড্রেসে পুলিশ আশেপাশেই থাকবে, কোথায় তারা? খুব অভিমান হচ্ছিল হেনরির ওপরে। আমাকে বিপদের মুখে ফেলে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিশ্চয়ই। আমি রাস্তা ধরে ছুটতে থাকলাম, এছাড়া আর কোনো উপায় নেই আমার। না আমার কাছে ফোন আছে, না গাড়ির চাবি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শেরিফের অফিসে পৌঁছতে হবে। জানি জানি পায়ে হেঁটে সেখানে পৌঁছতে 40 মিনিটও লেগে যেতে পারে, কিন্তু কিছুই করার নেই। রাস্তার পাশের ফোন বুথগুলো পার হয়ে যাচ্ছিলাম, আমার কাছে 1 পয়সাও নেই ফোন করার জন্য। রাস্তা পুরো শুনশান, একটা লোককে দেখতে পাচ্ছি না যার কাছ থেকে সাহায্য চাইব। নাইট গাউন পরা অবস্থায় ছুটে চলেছি, এত দৌড়নো অভ্যেস নেই। বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে, মনে হচ্ছে যেন আর পেরে উঠব না। ঠিক তখনই পিছনে একটা গাড়ির শব্দ আমার প্রাণে যেন ভরসা আনলো। আমি চোখে জল নিয়ে পেছনে ফিরলাম। একটা গাড়ি, গাড়িটার আলো আপার করে জ্বালানো। আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি প্রাণপণে দুহাত নেড়ে গাড়িটাকে থামার সিগন্যাল দিচ্ছিলাম। থেমে গেল গাড়িটা। আমি হুমড়ি খেয়ে গিয়ে পড়লাম বনেটের ওপর। চোখ একটু সয়ে এলে দেখলাম আমি দুহাত দিয়ে আঁকড়ে ধরে আছি গাড়িটার ক্যাটক্যাটে সবুজ রঙের বনেট, আর ভেতর থেকে আমার দিকে চেয়ে আছে রঙিন চশমায় মোড়া এক জোড়া চোখ। আর নিতে পারছিলাম না আমি। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগে চোখে পড়ল দুটো দৃশ্য। রঙিন চশমা, লাল টুপি পরা, দাড়ি গোফওয়ালা লোকটার পরনে একটা ফুল স্লিভ গাউন, যাতে তাকে দেখতে লাগছিল ঠিক যেন স্নো হোয়াইটের সৎমার মতো। আর দ্বিতীয়, সবুজ গাড়িটাকে সামনে পিছন থেকে ঘিরে ফেলেছে অন্তত গোটা 6 পুলিশের গাড়ি। আমার জ্ঞান ফিরল হসপিটাল বেডে। আমার মুখের ওপর ঝুঁকে রয়েছে হেনরির উদ্বিগ্ন মুখ। ট্রমা কাটতে 3 সময় লেগেছিল আমার। হসপিটাল থেকে হেনরি সোজা নিয়ে গেল ওর অ্যাপার্টমেন্টে। যদিও ওখানে ও আর বেশি দিন থাকবে না, ওর কাজ শেষ। এবার ফিরে যেতে হবে নিউ ইয়র্কে। হয়তো আর সপ্তাহখানেক আছে হেনরি এখানে, তার মধ্যেই আমাকে অন্য আশ্রয় খুঁজতে হবে। আমিও সম্ভব হলে আর 1 মুহূর্ত এখানে থাকতাম না, কিন্তু চাকরির শর্ত অনুযায়ী 1 মাসের নোটিস না দিয়ে আমি রিজাইন করতে পারবো না। এর মধ্যেই নোটিস পাঠাবো। তার 1 মাস পর আমিও ফিরে যাব নিউ ইয়র্কে। হেনরির এই অ্যাপার্টমেন্ট ওদের ডিপার্টমেন্ট থেকে পাওয়া, তাই ও চলে গেলে আমাকেও এটা ছেড়ে দিতে হবে। হেনরির কাছে এসে আছি 2 দিন হলো। মাঝে মাঝে ইচ্ছে করে জিজ্ঞেস করি কার্টের কথা, কিন্তু মানসিকভাবে আমি এখনো এতটা দুর্বল যে কার্টের নাম মনে এলেও হাত পা কাঁপতে থাকে। রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখি কার্ট আমার দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছে। মাঝে মাঝে সে পরিণত হচ্ছে উইটনিতে, কখনো গ্রেগরিতে। আমি এখনো এই ধাঁধার সমাধান করতে পারিনি। হেনরির যাওয়ার সময় এগিয়ে আসছে। আগামীকাল সকালেই চলে যাবে হেনরি। আমিও একই সঙ্গে রওনা হব আমার নতুন ঠিকানার উদ্দেশ্যে। হেনরি ব্যবস্থা করে দিয়েছে।
ওরই এক সহকর্মীর বাড়িতেই সপ্তাহ 3 থাকবো আমি, যতদিন না নিউ ইয়র্কে যেতে পারি। তার বাড়িতে তার স্ত্রী আর 2 ফুটফুটে বাচ্চা আছে। আমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারবো। আমি সত্যি খুব আশ্বস্ত হয়েছি। ডিনারের সময় একরকম কৌতূহলের বশেই হেনরির কাছে জানতে চাইলাম কার্টের কথা। তখন হেনরি শোনালো এক আশ্চর্য কাহিনী। তুমি যদি নিজে থেকে না জানতে চাইতে আমি কখনো তোমায় ওর কথা জানাতাম না, জ্যানেট। কার্টের ঘটনা শুধু তোমাকে না, আমাদের মতো পোড় খাওয়া পুলিশ কর্মচারী অনেককেই ট্রমাটাইজ করে দিয়েছে। কার্ট এখন মানসিক চিকিৎসার জন্য হসপিটালে। কতদিন বা কত বছর ওকে সেখানে থাকতে হবে তা কেউ জানে না। কার্ট একটা বিরল মানসিক রোগের শিকার, যার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যাকে আগে বলা হতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এই রোগের চিকিৎসা হয় বটে, তবে সম্পূর্ণ সুস্থ হওয়া কোনো দিনই সম্ভব নয়। একজন মানুষের মধ্যেই বাস করে একাধিক সত্তা। কার্টের মধ্যে ছিল 3টে সত্তা, কার্ট নিজে, উইটনি আর গ্রেগরি। ক্যারেন ওভারহিল নামে একজনের ছিল 17টা সত্তা। তুমি ক্রিসের নাম শুনেছ? ক্রিস সিজমোর। ওর মধ্যে ছিল 22টা আলাদা আলাদা সত্তা। ওর ঘটনা নিয়ে ফিল্ম পর্যন্ত হয়েছিল, দ্য 3 ফেসেস অফ ইভ। পারলে কখনো দেখে নিও। এদের মধ্যে যখন যে সত্তা মাথা চাড়া দিয়ে ওঠে, সেই ব্যক্তির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার আয়ত্তে চলে যায়। কার্ট যখন গ্রেগরি হয়ে উঠত, তখন তার মনে প্রাণে সর্বসত্তায় গ্রেগরি হয়ে উঠত। সেখানে কার্ট আর কোথাও নেই। যেমন তুমি আমায় চেনো, কিন্তু তুমি যদি কখনো আমি হয়ে ওঠো, তখন তুমি সবকিছুকে দেখবে আমার পার্সপেক্টিভে। তখন ভাববে আমি তোমাকে চিনি। মানে সেই সময়টুকুর জন্য তুমি সম্পূর্ণভাবে আমি। কার্টের 3 সত্তার খাপছাড়া কথা থেকে যেটুকু পুলিশ এখনো উদ্ধার করতে পেরেছে, আর কিছুটা কল্পনার মিশেলে ওর গল্পটা যেমন দাঁড়িয়েছে সেটা হলো, কার্ট একসময় হলিউডের একটা ছোট প্রোডাকশনের মেকআপ ম্যান ছিল। এটা 70-এর দশকের প্রথম দিকের কোনো এক সময়ের কথা। গ্রেগরির সঙ্গে ওর সেখানেই আলাপ, আস্তে আস্তে গাঢ় বন্ধুত্ব। গ্রেগরি ছিল স্টান্টম্যান। গ্রেগরির স্ত্রী ছিলেন অসাধারণ সুন্দরী। কার্ট তার প্রতি দুর্বল হয়ে পড়ে। আকর্ষণটা সম্ভবত দুতরফেই ছিল, কিন্তু গ্রেগরি কোনোভাবে সেটা জেনে ফেলে। একদিন 2 বন্ধুতে প্রচন্ড ঝগড়া হয়, যা হাতাহাতি পর্যন্ত করায়। কার্ট রাগে উন্মত্ত হয়ে গ্রেগরির মাথায় আঘাত করে। গ্রেগরি মারা যায়। গ্রেগরিকে খুন করার পর পালাবার সময় কার্ট গ্রেগরির স্ত্রীকে বলে তার সঙ্গে আসতে, কিন্তু সে খুনির সঙ্গে যেতে রাজি হয় না। এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেনি কার্টের মন ও মস্তিষ্ক। সে একাই পালিয়ে যায় বটে, কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত বাস করতে থাকে গ্রেগরি আর তার স্ত্রী উইটনিকে নিয়ে। সে প্রথম থেকেই সম্ভবত লাভলকে থাকতো না। পুলিশের চোখ এড়াবার জন্য মরুভূমির মধ্যে কোথাও আস্তানা গেড়েছিল সে। আর তখন থেকেই শুরু হয়েছিল তার কিলিং স্প্রি। খুনের সময় তার মধ্যে জেগে উঠত গ্রেগরির সত্তা। সম্ভবত অপরাধবোধ থেকে রক্ষা পাওয়ার জন্যই তার অবচেতন মন এই সত্তার জন্ম দিয়েছিল। আর একাকিত্ব এবং উইটনিকে নিজের স্ত্রী বানানোর চরম ইচ্ছে থেকেই উইটনির সত্তা সময় সময় জেগে উঠত তার মধ্যে। হাইওয়ে থেকে বয়স্ক একা বড় লোকদের ফুঁসলে কোনোভাবে তাদের গাড়ি স্টিয়ারিং নিজের আয়ত্তে নিত কার্ট। তারপর গাড়ি শুদ্ধ তাদের নিয়ে যেত মরুভূমির কোনো অজানা প্রান্তে। সেখানে তাদের খুন করে টাকা পয়সা লুট করত, দেহ সেখানেই কোনো দুর্গম জায়গায় ফেলে আসত। দিনের পর দিন মরুভূমির মধ্যে গা ঢাকা দিয়ে থাকতে থাকতে গোটা মরুভূমিটাকে নিজের হাতের তালুর মতো চিনে ফেলেছিল কার্ট। তাই এসব ছিল তার বাঁ হাতের খেল। কিছুদিন পরে সেই খুন হওয়া লোকটির গাড়ি এমনভাবে এমন জায়গায় রেখে আসতো যাতে তার সবার চোখে পড়ে। এটা একরকম বলতে পারো পুলিশকে চ্যালেঞ্জ করা। এভাবে 40 বছর নিজেকে পুলিশের চোখ থেকে বাঁচিয়ে রেখেছিল কার্ট। ক্রিমিনোলজি বলে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, কিন্তু প্রায় 40 বছর এই লোকটা কিন্তু একরকম পারফেক্ট ক্রাইমই করে এসেছে। পুলিশকে ঘুণাক্ষরেও কোনো সূত্র পর্যন্ত পেতে দেয়নি।
শেষ পর্যন্ত ভুলটা করে ফেললো জেসনের রক্ত লাগার ডলারটা খেয়াল না করে। বোধহয় এত বছর ধরে ধরা না পড়ে পড়ে ওর আত্মবিশ্বাস একটু বেশি বেড়ে গেছিল। মানে ওর শাস্তি হবে না? সেটা তো ঠিক করবে কোর্ট। সাধারণত মানসিক রোগীদের চরম শাস্তি মানে প্রাণদণ্ড দেওয়া হয় না, কিন্তু কার্ট যে এতগুলো মানুষকে খুন করলো, তার বিচার হবে না? ওর প্রাণদণ্ডই হওয়া উচিত। তাই যদি বলো জ্যানেট, তাহলে শাস্তিটা পাবে কে? কার্ট তো হত্যা করেনি, করেছে গ্রেগরি। কোর্ট কি পারবে শুধু গ্রেগরিকে শাস্তি দিতে? কার্ট নিজেও জানে খুনি গ্রেগরি, তাহলে বিনা দোষে শুধুমাত্র মানসিক রোগের শিকার একজন ব্যক্তিকে কি শাস্তি দেওয়া চলে? এরকম ঘটনা আমেরিকার অপরাধের ইতিহাসে এই প্রথম নয়। 1979 সালে জুয়ানিতা ম্যাক্সওয়েল নামে একজন হোটেল কর্মী ওই হোটেলেরই একজন বোর্ডারকে খুন করার অভিযোগে ধরা পড়ে, কিন্তু পরে জানা যায় জুয়ানিতা কার্টের মতোই ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে আক্রান্ত। ওর শরীরে ওরই অল্টার ইগো ওয়ান্ডা বাস করে, যে খুনটা করেছিল। কোর্ট জুয়ানিতাকে নির্দোষ বলে রায় দেয়, তবে তাকে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে যেতে হয়। কাজেই কার্টের ক্ষেত্রে কি হতে চলেছে তা একমাত্র সময়ই বলতে পারে। গল্পটা এখানেই শেষ। হেনরি ফিরে গেছে নিউ ইয়র্কে। ওর খুব শিগগিরই একটা প্রমোশনের কথা চলছে। আমি কোম্পানিকে জানিয়ে দিয়েছি আগামী মাসে আমি চাকরি ছাড়ছি। এখন হেনরির যে সহকর্মী বাড়িতে আছি সেখানে খুব ভালো আছি। যতক্ষণ বাড়িতে থাকি বাচ্চা দুটো আমার কাছেই থাকে, খুব ভালো লাগে ওদের সঙ্গ। তবু আর এখানে ভালো লাগছে না। খুব তাড়াতাড়ি ফিরতে চাই নিউ ইয়র্কে, চেনা মুখের মাঝখানে। হেনরি সকাল বিকেল ফোন করে, এই যে বলতে বলতে, হাই হেনরি। আরে ওপাশে কোনো শব্দ নেই কেন? অথচ ফোনটা তো ডিসকানেক্টেড হয়নি। আমার বুকটা কেমন কেঁপে উঠল। হেনরি, হেনরি, হ্যালো হ্যালো, ফর গড সেক হেনরি কিছু বলো। প্রায় কেঁদে ফেললাম আমি। ওপাশে আস্তে আস্তে গুনগুনিয়ে উঠল আমার একটা চেনা গলা। I just called to say I love you. না, কার্ট না, স্টিভিও না, হেনরি। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা মনের রং ধূসর। গল্প পাঠে দীপ, অয়ন্তিকা, শঙ্করী প্রসাদ মিত্র, গোধূলি এবং শ্রী। শব্দগ্রহণ রিচার্ড, অভিজ্ঞান মিত্র। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভদীপ সেনগুপ্ত। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। পর্ব পরিচালনায় দীপ।